আমি সব হারিয়েছি, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। সংগ্রামমুখর বর্ণাঢ্য জীবনের ৭৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার জন্মদিনে বিশেষ ক্যাম্পেইনে চলছে ৭৫ লাখ করোনা টিকাদান। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে। এটার জন্য আমরা অনেক সুবিধা পেয়েছি আর অনেক সহজ হয়েছে টিকাটা পাওয়া। অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলাদা ৫ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ল ১ বছর। রমনা থানার নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল। মোবাইল, ল্যাপটপ ও গাড়ি নিতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার নির্দেশ বিচারকের, একমত রাষ্ট্রপক্ষও। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিনই রাজধানীতে আসছে বাইরের রোগী। আগামী মাসে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা চিকিৎসকদের। এবং ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি। সংগ্রামমুখর বর্ণাঢ্য জীবন তাঁর। ছিল না জীবনের স্বাভাবিক গতিধারা। হাতের মুঠোয় জীবন বাজি রেখে পথ চলায় যার একমাত্র নিয়তি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। অনমনীয় সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। প্রতিকূল পরিস্থিতি আর রক্তরঞ্জিত পথ পাড়ি দিয়েই তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে। তাঁর টানা এক যুগের নেতৃত্বে এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। ১৯৪৭-এ দেশভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা, সবার আদরের হাসু। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ে নীরব সাক্ষী হয়ে যেন শিখেছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র। ১৯৭৫-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। বিপন্ন সেই সময়ে পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের। তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪ দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা তার নেতৃত্ব বেছে নেবে বা জনগণ তার নেতা বেছে নেবে। প্রধানমন্ত্রী রূপে ঘটনাক্রমে বেঁচে যাওয়া এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত ২০ বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন এই আপসহীন নেত্রী। আমি সব হারিয়েছি, মা, বাবা, ভাই, বোন, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। ৪ দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা আর আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাজনীতিকের পালকও এখন তার মুকুটে। এক যুগের সাহসিকতায় উন্নয়নের বিস্ময় এখন পুরো বাংলাদেশ। বৈশ্বিক সমস্যা থেকে শোষিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের কাতারে। অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা, পাথর চাপার কষ্ট বয়ে চলেই মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করা শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ ৭৫ বছরে পা রাখলেন। দেশের অগ্রযাত্রার সম্মুখে থেকে তিনি আমৃত্যু নেতৃত্ব দেবেন বলেই আশা দেশবাসীর।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। ঘাত প্রতিঘাত সয়ে স্বজনহারা দলীয় প্রধান দেশকে যে অবস্থানে উন্নীত করেছেন, তার জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে তামাশার জন্ম দেয়া দলের কাছে দেশবাসীর আর চাওয়ার কিছু নেই। যারা বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশা সুবিধাবাদ চালু করেছিল, যাদের দলের অভ্যন্তরে নেই গণতন্ত্র চর্চা, তারা গণতন্ত্র নিয়ে কথা। সময় মতোই জাতীয় নির্বাচন হবে জানিয়ে কাদের বলেন, পলাতক কোনো আসামিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না জাতি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনে আপনাদের নেতাকে পলাতক দণ্ডিত আসামি যদি নির্বাচনের নেতা হয়, জনগণ নেতা হিসাবে মেনে নেবে না। শেখ হাসিনার জন্মদিনে নেতাকর্মীদের জয়ের প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা সমুচিত জবাব দেব। আগামী নির্বাচনে বিজয়ের জন্য আমি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সরকার প্রধান শেখ হাসিনার গেল এক যুগের নেতৃত্ব ছাড়া পাকিস্তানের চেয়ে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে থাকতে পারত না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী স্তরের নেতারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে চলছে একদিনের বিশেষ ক্যাম্পেইন। তবে স্বাস্থ্য বিভাগের প্রচারণার অভাবে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, লক্ষ্যটা তাই এই দিনে সারা দেশে ৭৫ লাখ টিকা দেয়া। মঙ্গলবার সকাল ৯টা থেকেই রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয় এই বিশেষ টিকা কার্যক্রম। আগে থেকেই রেজিস্ট্রেশন করা, কিন্তু SMS নেই, তাই মিলছে না ভ্যাকসিন। এবারের ক্যাম্পেইনে তাদের দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকা পেয়ে তাই উচ্ছ্বাস একটু বেশি। আমরা আশা করে বসেছিলাম যে কবে কনফার্ম মেসেজ আসবে, তখন দিব। হতাশার ভিতরে ছিলাম, কিন্তু মেসেজ আসে নাই। তারপরে এই সুযোগটা পাইছি, এই সুযোগে দিলাম, ভালো হইলো। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে আর কি, টিভিতে দেখে তারপর এখানে আসছি আর কি। তবে গতবারের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দেয়া হলেও এই দফায় কেবল NID নিয়ে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে গেছেন অনেকে। আমার আরও 2জন লোক আসছিল যে তারা রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু এখান থেকে বলছে যে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। আবার স্বাস্থ্য বিভাগের তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে প্রচারণা হয়েছে কম, তাই মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এটা আসলে ওরকম ভাবে মনে হয় প্রচার হয় নাই ভাইয়া। আমাদের জানা মতে আমাদের কলা বাগান, যেমন সামনে মসজিদ আছে, এগুলো কিন্তু বলা হয় নাই। কার্যক্রমটা হঠাৎ করে দেওয়া হয়েছে, যার কারণে কালকে আমরা মনে করেন দুপুরের দিকে মেসেজটা পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা মাইকিং করে দিয়েছি। আজকেও আমাদের মাইকিং হচ্ছে। তো আসলে প্রচার সেলটা দুর্বল ছিল এবং আমাদের এই জানাজানিটা কেউ জানতে পারেনি, এইটাই মাত্র কারণ। এদিকে ধানমন্ডির গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, নির্ধারিত ৭৫ লাখ শেষ হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়া টিকার মজুদ সাপেক্ষে প্রায় করা হবে এ ধরনের ক্যাম্পেইন। এর আগে আমরা ৩৪ লাখ দিয়েছি, আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 2টি করে বুথ, দেয়া হচ্ছে 500 করে ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এ বিষয়ে আরও জানবো। রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ লিমন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন শফিকুল আলম। তাদের কাছে যাব, সরাসরি যাব প্রথমে রাশেদের কাছে। এমদাদ, বিশেষ দিনের বিশেষ এই কার্যক্রমটি শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমরা দেখছি যে সকাল 9টা থেকে কিন্তু যারা আসলে খবর পেয়েছেন তারাই কিন্তু আসলে তাদের যে টিকা কার্ড, সেই কার্ডটি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে হাজির হচ্ছেন এবং সেই কার্যক্রম শুরু হয়েছে। যদিও আমরা বেলা বাড়ার পরে অর্থাৎ 12টা থেকে 2টো এই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে টিকা নিতে যারা আসছেন তাদের উপস্থিতি কিন্তু তুলনামূলক বাড়ছে এবং যে দীর্ঘদিন ধরে মানুষগুলো যারা অপেক্ষায় ছিল একটা তারা SMS পাচ্ছিলেন না, তা স্বাভাবিকভাবেই তারা একটু স্বস্তি খুঁজছেন এই ক্যাম্পেইনের মাধ্যমে। এবং এই ক্যাম্পেইন পরিদর্শন করে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসেছিলেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে প্রথমবার যখন গণটিকা কার্যক্রমের একটি ক্যাম্পেইন করা হয় সেখানে কিন্তু একটি নিজেদের সক্ষমতাটা যাচাই হয়েছে এবং তারই অভিজ্ঞতার প্রেক্ষিতে এই বিশেষ দিনটিকে কাজে লাগিয়ে এই সরকারের এই পদক্ষেপ 75 লাখ দেওয়ার। যদি আজকের মধ্যে এই 75 লাখ সারা দেশব্যাপী যে নির্ধারিত কোটা সেটি শেষ না হয় তাহলে কিন্তু এই কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। এবং রাজধানীর মধ্যে আমরা দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল 9টা থেকে আজকে কার্যক্রম শুরু করেছে। তারা ওদিকে উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রমটা কিন্তু শুরু হবে বেলা দুপুর 2:30 থেকে এবং তাদের কার্যক্রমটা কিন্তু আগামীকালকেও চলবে। অর্থাৎ টিকা হাতে থাকা সাপেক্ষে এই কার্যক্রমটা কিন্তু পুরোটা চলবে এবং এ ধরনের কার্যক্রম বা অর্থাৎ এ ধরনের বিশেষ দিনে বা বিশেষ সময় বের করে এ ধরনের ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটি কিন্তু আরও কয়েক দফা চালানোর প্রক্রিয়া রয়েছে, প্রস্তুতিও রয়েছে। যদি টিকার পর্যাপ্ত পরিমাণ হাতে রাখে সেক্ষেত্রে পরবর্তীতে দিনে 1 কোটি ডোজ পর্যন্ত দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা আসলে টিকা নিতে এসেছেন, টিকা কার্ডের কথা বলা হচ্ছে, যাদের NID কার্ড নিয়ে আসছেন তাদেরও কিন্তু এখানে বসে স্পটে রেজিস্ট্রেশন করে কোনো কোনো কেন্দ্রে দেওয়া হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে দেওয়ার মতো এই ক্যাম্পেইন, বিশেষ ক্যাম্পেইনের সবশেষ তথ্য। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী শফিক, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। শফিক। ইমন, যেটি বলতে পারি আসলে 74 পেরিয়ে 75-এ পদার্পণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আজকে 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশেই কিন্তু যে গণটিকা দেওয়া হচ্ছে তারই অংশ হিসাবে কিন্তু চট্টগ্রামে কিন্তু বিভিন্ন কেন্দ্রে গণটিকা দেওয়া হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু মানুষ গণটিকাতে আপনি যে ঠেলাঠেলি এবং ঠাসাঠাসি দেখতে পাচ্ছেন, এখানে অনেকে কিন্তু ভুল তথ্যের সংবাদের ভিত্তি থেকে অনেকে সকাল 6টা থেকে এসে এখানে দাঁড়িয়ে আছেন। এখানে একটি কথা জানিয়ে রাখি, এখানে যারা আছে তাদের অধিকাংশ কিন্তু গণটিকা না, যারা এমনি সাধারণ যেই টিকা দেওয়া হচ্ছে সেই টিকা দেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। গণটিকার জন্য যারা এসেছেন তাদের সেই গণটিকা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখানে প্রতিদিন আপনি হয়তো জানেন গতবার যেই 7 সেপ্টেম্বর যে প্রথম দফায় যে গণটিকা দেওয়া হচ্ছে, আজকে দ্বিতীয় দফায় সেই গণটিকা দেওয়া হচ্ছে। আজকে সারা দেশে কিন্তু যেখানে 80,000 গণটিকা দেওয়া হচ্ছে, চট্টগ্রামে 3,60,000 মানুষ গণটিকার আওতায় আনা হবে। গতবার যেখানে আমরা দেখেছিলাম, গতবার যেখানে প্রতিটি কেন্দ্রে যেখানে 900 জনকে টিকা দেওয়া হচ্ছে, সেখানে এবারে 1,500 মানুষকে গণটিকার আওতায় আনা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে। একইভাবে বিভিন্ন ওয়ার্ডেও কিন্তু যে গ্রাম অঞ্চলে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু 1,500 মানুষকে গণটিকা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে এটা বলতে পারি গণটিকার পাশাপাশি সাধারণ গণটিকাও দেওয়া হচ্ছে। এখানে মানুষের উপচে পড়া ভিড়। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। বাংলাদেশ বিমান বাহিনীর 50 বছর পূর্তিতে রাজধানীর পুরাতন বিমানবন্দরে ফ্লাই পাস্টের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ, দেশের আকাশ সীমা রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আজ বিশেষ একটি দিন। আপনি জানেন 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় ভারতের ডিমাপুরে এবং আজকের এই দিনটিকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করছে বাংলাদেশ বিমান বাহিনী। এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি BAF বাসার ঘাটির পুরাতন তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এবং এই পুরাতন বিমানবন্দরে একটি বড় ধরনের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেটি দেখানোর চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে যে বিষয়টি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কিছু
বিমান আকাশে উড়ে আসছে এবং এই বিমানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্ণিল ধোঁয়া ছেড়ে উড়ে আসছে একটি C-130 এবং 5টি K-8W বিমানের সমন্বয়ে গঠিত একটি ফরমেশন। এই ফরমেশনের লিডার হিসেবে C-130 বিমানে রয়েছে উইং কমান্ডার হাবিব এবং উইং কমান্ডার চৌধুরী, এবং K-8W বিমানে রয়েছে উইং কমান্ডার আরিফ, স্কোয়াড্রন লিডার তাইফ, স্কোয়াড্রন লিডার ইকবাল সহ আরও কয়েকজন। ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর যে বিমানগুলো সেগুলো উড়ে যাচ্ছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন, এবং ঠিক এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমানের যে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবোজ্জ্বল দিন, সেটি কিন্তু আমরা আজকে এখানে তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষ যারা দেখতে পাচ্ছেন নিজ থেকে তারা অবশ্যই কিন্তু সাধুবাদ জানাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর কিন্তু একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের সময় গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী এই দেশের আকাশ সীমা রক্ষা করে যাচ্ছে অতন্দ্র প্রহরীর মতো। ঠিক এই মুহূর্তে বিমান বাহিনীর যে বিমানগুলো সেগুলো কিন্তু একটু একটু করে উড়ে যাচ্ছে, ঠিক আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যে বিমান বাহিনীর আরও কিছু বিমান এখানে আসবে এবং সেই বিমানগুলোও কিন্তু এখানে যে তাদের যে বিভিন্ন ধরনের যে আজকে যে বিভিন্ন ধরনের কসরত বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো দেখানোর কথা রয়েছে সেটি কিন্তু দেখানো হবে। এর মধ্যে রয়েছে MiG-29, সেই বিমানও কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে তেজগাঁও বিমানবন্দরের যে ঘাঁটি, সেই বিমানবন্দরের ঘাঁটির যে আমাদের মাথার উপর দিয়ে কিন্তু উড়ে যাবে, এবং সাধারণ মানুষও অপেক্ষা করছেন, তারা বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা ঠিক এই মুহূর্তে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠিক এই মুহূর্তে হেলিকপ্টার আসছে, এবং 3টি বেল 212 এবং 3টি Mi-17 হেলিকপ্টারের সমন্বয়ে গঠিত একটি মনোমুগ্ধকর ফরমেশন আমাদের দিকে এগিয়ে আসছে। আকাশে আমরা সেই হেলিকপ্টারের পাখা মেলে কিন্তু মুক্ত আকাশে উড়ে আসছে, এবং ঠিক এই মুহূর্তে আমরা 3টি হেলিকপ্টার দেখতে পাচ্ছি Mi-17 বিমান হেলিকপ্টার ঠিক। এবং এই যে এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, এবং তার সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইম, এবং এখানে যে 3টি বিমান উড়ে যাচ্ছে, পরবর্তী হেলিকপ্টার উড়ে যাচ্ছে, এরপরে কিন্তু আরও বেশ কয়েকটি হেলিকপ্টার দূর আকাশ দিয়ে কিন্তু এগিয়ে আসছে। Mi-17 হেলিকপ্টার আরও সামনে আমাদের দিকে এগিয়ে আসছে, এবং জানিয়ে রাখি যে দীর্ঘদিন থেকে কিন্তু বিমান বাহিনী এই যে আজকের দিনটি উদযাপন করার জন্য তারা নানা ধরনের কসরত করেছে, এবং সেই কসরতের অংশ হিসেবে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি MiG-29 এবং 4টি F-7 যুদ্ধ বিমানের সমন্বয়ে গঠিত একটি ভিক্টোরি ফরমেশন, অর্থাৎ ভিক্টোরি ফরমেশনের মাধ্যমে কিন্তু MiG-29 যে বিমানগুলো রয়েছে সেটি কিন্তু উড়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু যদি এই দিকটাতে আমরা আকাশের একটা প্রান্তে আমরা দেখতে পাচ্ছি MiG-29 বিমানটি কিন্তু বিশেষভাবে এই যে আজকের যে বিশেষ একটি দিন, সেই বিশেষ দিনটি কিন্তু বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। এবং আমি যেটি জানিয়ে রেখেছিলাম যে একটু জানিয়ে রাখি যে মাইল্ড উইং ওভার দিয়ে কিন্তু এই অবস্থানটা নিয়েছে MiG-29, এবং
অর্থাৎ এই যে বিশেষ একটি দিন অর্থাৎ 50 বছর বা সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি যে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে সেটি কিন্তু তার বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখেছি যে বিমান বাহিনীর যে সক্ষমতা, বিমান বাহিনীর যে দিনে দিনে আধুনিকায়ন, সেই আধুনিকায়ন সক্ষমতা বাড়ার যে একটি উদাহরণ সেটি কিন্তু আমরা পেলাম। এবং একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র বাংলাদেশেই নয়, আমরা জানি বিশ্বের দরবারেও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতিসংঘেও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যথেষ্ট পরিমাণে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেটিও কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। ঠিক এই মুহূর্তে আমরা সেই বিমান বাহিনীর যে 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। ইমদাদ, এই ছিল আমার কাছে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সবশেষ খবর। ইমদাদ। বাংলাদেশ বিমান বাহিনীর 50 বছর পূর্তিতে রাজধানীর পুরাতন বিমানবন্দরে ফ্লাই পাস্টের আয়োজন করা হয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। আমরাও সরাসরি সেই ফ্লাই পাস্টের দেখছিলাম। বাংলাদেশ বিমান 1971 সালের 28 সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে যাত্রা শুরু করে। এখন সেই বিমান বাহিনীতে অসংখ্য যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান এবং নানা ধরনের বিমান যোগ হয়েছে। সেই তারই ফ্লাই পাস্টের আমরা দেখছিলাম এতক্ষণ। এবার অন্যান্য খবর জানাবো। রোগীর সংখ্যা আগের চেয়ে সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। শিশুদের আক্রান্ত হওয়ার চিত্র উদ্বেগজনক। রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। হাসপাতালে ডেঙ্গু কর্নারের শয্যা খালি নেই। চিকিৎসকদের সংখ্যা বৃষ্টির কারণে আগামী মাসের শুরুতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নানা সমস্যায় ভুগছেন 8 বছরের শিশু শফিকুর রহমান। মুন্সিগঞ্জ থেকে সোমবার ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শারীরিক অবস্থা আরও অবনতি হলে লাগতে পারে আইসিইউ, যার খরচ মেটানো সাধ্যের বাইরে অভিভাবকদের। অবস্থা অনেক খারাপ, আমি যে যত টাকা ট্রিটমেন্ট করবো আমি তো পারতেছি না। আমি অনেক ধারণা করে আমি টাকা নিয়ে আসছি, আমার এত টাকা নাই এই বাচ্চাকে ট্রিটমেন্ট করার মতো। শফিকের মতো গত 7 দিনে অর্ধশত শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। আগের তুলনায় চাপ কমলেও এখনও রোগীতে পূর্ণ ডেঙ্গু কর্নারের সব শয্যা। ডেঙ্গুর প্রভাবে শিশুদের শরীরে নানা সমস্যার কারণে উদ্বিগ্ন অভিভাবকরা। আইসিইউতে 6 দিন রাখার পরে বেডে দিয়েছে আবার কালকে। একবার বলছে অবস্থা খুবই খারাপ, আপনার ছেলে নাও বাঁচতে পারে। টেম্পারেচার হচ্ছে আপনার কখনো 105-এর নিচে হয় না, আর হচ্ছে আপনার বমি, আর হচ্ছে মানে কিছু খাইতে পারে না, ঘুমাইতে পারতেছে না, সারা গাও চুলকাইতেছে, রাতে ঘুমাইতে দেয় না। বাচ্চারা নিয়ে অনেকেই আছে। আজকে 8 দিন যাবত আমি এই ভর্তি। সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিয়ন্ত্রণে আনার কথা ছিল ডেঙ্গু পরিস্থিতি, কিন্তু দেখা যাচ্ছে না তার কোনো লক্ষণ। তাই প্রশ্ন উঠছে মশক নিধন ব্যবস্থাপনা নিয়ে। অনেক মশার ওষুধ তো ভালো করে দেয় না। যেহেতু বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তার মানে আমাদের অবশ্যই এখানে প্রিভেনশনে ঘাটতি আছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত 17,500 ব্যক্তির মধ্যে 7,215 জনই শনাক্ত হন সেপ্টেম্বরের 27 দিনে। চিকিৎসকদের সংখ্যা সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে আগামী মাসের শুরুতেও থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। সেপ্টেম্বরের শেষে এসে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, প্রত্যাশা কাছাকাছি আমরা পৌঁছতে পারিনি। এখনও ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে, যে কারণে আরও লেনদেনিং হবে এই বিষয়টা। যে মসকিউটোগুলি আমাদের প্রজননে রয়েছে তারা তো বড় হবে, অসুস্থ মানুষকে কামড়াবে, তার নিকটস্থ মানুষকে কামড়াবে এবং এটা সার্কুলেট করতে থাকবে। শুধু ডেঙ্গুই নয়, মৌসুম পরিবর্তনজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়েও হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মুরিদ হলেই মিলবে সরকারি চাকরি, ফ্ল্যাট। ওরস মাহফিলের নামে প্রতারণা করে হাতিয়েছে কোটি কোটি টাকা। কথিত পীর মোতালেব আটক। আলাদা 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। এর মধ্যে 4টি মানহানি ও 1টি নাশকতার মামলা রয়েছে। এদিকে 9 বছর আগের নাশকতার এক মামলায় সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 16 ফেব্রুয়ারি।
কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং ঢাকা ও নড়াইলে করা 4টি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বাড়ানোর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আলাদা দুটি বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির 2 মামলায় 17 বছরের সাজা রয়েছে তার। বাকি মামলা ঝুলে আছে বিচারিক আদালতে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। দণ্ড হওয়া 2 মামলা ছাড়া বাকি মামলায় জামিনে আছেন বিএনপি নেত্রী। সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ছে। ভুয়া বানোয়াট মিথ্যা মানহানির মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলোতে আজকে 1 বছর করে জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় তথাকথিত একটি নাশকতার মামলা, যেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলারও 1 বছরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে 2012 সালে রাজধানীর কাকরাইল মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। চার্জ হিয়ারিং এর জন্য ছিল। প্রবলেমটা হচ্ছে শফিউল বাড়ি বাবুও এটাই আসামি ছিল, তিনি মারা গিয়েছেন এবং তার সেটার কোনো প্রতিবেদন আসে নাই, সেই কারণে আজকে চার্জ ফ্রেম হয় না। অ্যাবসলিউটলি এ পলিটিক্যাল কেস। এত বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব একটা ময়লার গাড়ি পোড়ানোর জন্য সকাল 7টায় উত্তরার থেকে আসবে, এইটা আনবিলিভেবল। 16 ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নাশকতার মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির বাসা থেকে জব্দকৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপ ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেগুলো নিতে আদালতে এসেছেন তিনি। এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, ইমদাদ, চিত্রনায়িকা পরিমণির ব্যবহৃত যে গাড়ি, ল্যাপটপ, মোবাইল ফোন সহ এবং প্রসাধনী সামগ্রীর যে বক্স, সেটি সহ মোট 16টি আলামত তার বাসা থেকে জব্দ করা হয়েছিল। সেটি আজকে আদালত পরিমণির জিম্মায় দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং আদালত যেহেতু এই মামলা তদন্ত কর্মকর্তা একটি রিপোর্ট দিয়েছেন এবং রিপোর্টে বলেছেন যে আলামতগুলো জব্দ করা হয়েছিল এটি যদি পরিমণিকে ফেরত দেওয়া হয় তাহলে মামলার তদন্তের কোনো ব্যাঘাত ঘটবে না। তো এটির বিষয়ে আজকে শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও তদন্ত কর্মকর্তার বক্তব্যের সাথে একমত হয়েছেন। অন্যদিকে পরিমণির আইনজীবীরা এগুলো ফেরত চেয়ে আবারও একটি আবেদন দাখিল করেছিলেন। সব কথা হচ্ছে যে সব দুপক্ষকে শুনেই আদালত পরিমণির ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, মোবাইল ফোন, প্রসাধনীর যে বক্স, সেটি সহ আনুষঙ্গিক যে জিনিসপত্র 16টি আলামত সেটি পরিমণির জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন। আর আজকের কোর্টের আদেশের প্রেক্ষিতে পরিমণি সন্তোষ প্রকাশ করেছেন, পরিমণির আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। আর পরিমণির আইনজীবীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখন মামলার পরবর্তী আইনি প্রক্রিয়াটা কি। তারা বলছেন যে এই মামলায় চার্জশিট দিলে চার্জশিট দেখে পরবর্তী আইনি প্রক্রিয়াটি ঠিক করা হবে। আর চার্জশিট দেওয়া পর্যন্ত পরিমণি জামিনে থাকবেন। চার্জশিট হয়ে গেলেই পরিমণিকে আবারও কোর্টে এসে হাজির হয়ে তাকে জামিন নিতে হবে। গত 4 আগস্ট রাজধানীর বনানী থেকে পরিমণিকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব এবং এরপরে আমরা দেখেছি যে এই মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডেও ছিলেন পরিমণি। সবশেষ 1 সেপ্টেম্বর পরিমণি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর থেকেই পরিমণি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনের আদেশের পরে বা মুক্তি হওয়ার পরে এখন তিনি মুক্তি রয়েছেন। এখন পরবর্তী আইনি প্রক্রিয়া হচ্ছে যে আগামী 10 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন পর্যন্ত পরিমণি আপাতত জামিনে থাকবেন। এর মধ্যে পরিমণির মামলায় চার্জশিট দাখিল করার কথা রয়েছে। সিআইডি তদন্ত কর্মকর্তা এই মামলার হয়তো 10 অক্টোবরের মধ্যেই চার্জশিট দাখিল করবেন। এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ খবর। ইমদাদ। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। দেশ জুড়ে ওরস মাহফিলের নামে মুরিদ জোগাড় করে সরকারি চাকরি, ফ্ল্যাটের মালিকানা ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার ফাঁদ তৈরি করেন কথিত পীর আব্দুল মোতালেব। ফাঁদে পড়ে অসংখ্য মুরিদ কথিত পীর আব্দুল মোতালেবের হাতে তুলে দিয়েছেন কোটি কোটি টাকা। অবশ্য শেষ পর্যন্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। জিকির আজগারে প্রকম্পিত চারিদিক, পীরের প্রশংসায় পঞ্চমুখ ভক্ত আশেকান। কাউকে টেনে নিচ্ছেন বুকে, কেউ লুটিয়ে পড়ছে পায়ে। এভাবেই প্রতি বৃহস্পতিবার পীরে চিশতি আব্দুল মোতালেব মুরিদদের নিয়ে মজমার আয়োজন করেন।
দেশজুড়ে ওরস মাহফিলের নামে হাজারো মুরিদ তৈরি করেছেন কথিত এ পীর। তারপর সুযোগ বুঝে কাউকে চাকরি দেওয়ার কথা বলে, কাউকে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকার উত্তরাতে রাজক প্রকল্পের আওতায় ফ্ল্যাটের মালিকানা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা হাতিয়েছেন তিনি। চাকরির জন্য নিচ্ছে 4.5 লাখ আর ফ্ল্যাটের জন্য নিচ্ছে আপনার 7,500 টাকা। ওর আয়সা ও তাকে সেজদা করতো আর কি, সে নিজেকে মানে আউলিয়া হিসেবে দাবি করতো। আমার কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিছে, বলছে যে 1 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। নিজেকে নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতি দাবি করা এই ভণ্ড পীর স্বপ্ন দেখেন একসময় জনপ্রতিনিধি হওয়ার। তার দাবি, প্রতারণায় অর্জিত অর্থের বেশিরভাগই তিনি তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কোষাধ্যক্ষ শেখ আক্তারি বেগম পারুলের হাতে। নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতি হওয়ার পর থেকে এই চাকরির কথা বললে আমি এটা টাকা পয়সা নিয়ে প্রতারণা করছি। তবে আক্তারি বেগম তার এই দাবি নাকচ করে দিয়েছেন। মোতালেবরে আমি চিনিও না, জানিও না, কিন্তু ও আমার নাম ভাঙায় অনেক টাকা পয়সা চতুর্দিক দিয়ে নিচ্ছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। গোয়েন্দা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থের বেশিরভাগই আমোদ ফুর্তিতে খরচ করেছেন কথিত এই পীর। চলাফেরা করে প্যারাডো গাড়িতে, সে বিভিন্ন সময়ে উরস করে, যেখানে মহিলা পুরুষরা এসে গান বাজনা করে, সে এক ধরনের দলবাজি করার জন্য টাকা পয়সা ব্যয় করে। ধর্মীয় লেবাসধারী আর রাজনৈতিক পরিচয় দেয়া এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে গোয়েন্দা পুলিশ। ধর্মভীরু মুসলমানদের কাছে আমরা আহ্বান করবে যে যাতে এইরকম ভণ্ড পীররা যাচাই বাছাই না করে যেন তাদের কাছে না যায়। প্রতারণা থেকে বাঁচতে আর্থিক লেনদেনে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে আন্তরিক লেবার পার্টি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা চাইলেন ব্রিটিশ এমপি টিউলিপ। বিমানবন্দরে স্থাপিত 6টি RT-PCR ল্যাবে শুরু হয়নি দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষা। এই অবস্থায় আজকের বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাব তার কাছে। সবুজ, এমদাদ, দুবাইগামী যে প্রবাসী বাংলাদেশিরা দুবাই যাওয়ার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন করোনা টেস্ট রিপোর্ট নিয়ে, টেস্ট করা নিয়ে, সেই প্রসঙ্গে কিন্তু দুপুর 1টার দিকে বেবিচক চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন বা সেটা পরিষ্কার করার জন্য সেই সমস্যা সমাধানের উদ্যোগ সম্পর্কে যা বলেছেন, তাতে দাঁড়ায় বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে RT-PCR ল্যাব স্থাপন করা, সেই কাজ শেষ হয়েছে, কিন্তু সেখানে কার্যক্রম পরিচালনা অর্থাৎ কি পদ্ধতিতে সেই পরীক্ষাগুলো করা হবে, এইটার যে SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এইটার জন্য আবেদন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে আসলে সবগুলো যে 6টি ল্যাব স্থাপন করা হয়েছে সবগুলো অনুমোদন পায়নি, যার জন্যে এখন পর্যন্ত সেই ল্যাবগুলোতে টেস্ট হচ্ছে না এবং সেই যে দুবাইগামী যাত্রীরা যেতে পারছেন, অর্থাৎ স্বাভাবিক ফ্লাইট চালু হচ্ছে না। যখন বাংলাদেশের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং দেন দরবার করা হচ্ছে যেন সব কটা ল্যাবেই এই পারমিশনটা দেওয়া হয়, যদিও এখন পর্যন্ত একটি ল্যাবের কিন্তু সেই পারমিশন আছে এবং সেই ল্যাবের মাধ্যমেই কিন্তু বিশেষ অনুরোধে একটি বিশেষ ফ্লাইটও চালানো হয়েছে, অর্থাৎ সেই ল্যাবের মাধ্যমে পরীক্ষা আর সনদ নিয়ে কিন্তু গত রাত্রে একটি ফ্লাইট দুবাইতে গিয়েছে। আজকের সন্ধ্যাতে আরেকটি বিশেষ অনুরোধের ফ্লাইট ছিল দুবাই থেকে, কিন্তু সেই ফ্লাইটটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। কারণ যদি সব কয়টি ল্যাব যদি এই পারমিশনটা পায় করোনা পরীক্ষার সনদ দেওয়ার বা করোনা পরীক্ষার কার্যক্রম পরিচালনার, তাহলে সঙ্গে সঙ্গেই এই যে দুবাইগামী যে ফ্লাইট অর্থাৎ যাত্রীরা দুবাই যাওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ সেই প্রক্রিয়াগুলো চালু করা হবে এবং এভাবেই কিন্তু বেবিচকের পক্ষ থেকে সব সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া আছে। এবং এরই মধ্যে যে আজকে যে বেশ কয়েকজন যাত্রী এসেছিলেন অর্থাৎ দুবাইগামী প্রবাসী বাংলাদেশি এসেছিলেন, তাদের ভিসার মেয়াদ নিয়ে কথা হয়েছে। এই প্রসঙ্গে বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে যাদের ভিসার মেয়াদের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ এই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই
তাদের ভিসার মেয়াদ নিয়ে আসলে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং আজকে যদি পেয়ে যায়, যত দ্রুত এই যে সংযুক্ত আরব আমিরাত থেকে এই পারমিশনটা পেয়ে যাবে, তত দ্রুতই কিন্তু এখানে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী কামরুল হাসান সবুজ। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রক্টরের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবিলম্বে তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করেন। 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের পদত্যাগ দাবি করেন তারা। পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয় তালা। চুল কাটা এটার হচ্ছে আমি নিজে একজন ভুক্তভোগী। এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টর্চার সেল থাকে সেটা হচ্ছে ফারহানা ইয়াসমিন বাতেন। বিশ্ববিদ্যালয় মুক্তমনা একটা পরিবেশের জায়গা, যেখানে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে উপস্থাপন করব। কিন্ডারগার্টেনের যে পরিবেশ সেরকম, শিক্ষার্থীদের সেইভাবে ডমিনেট করার চেষ্টা করেন উনি। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের এক জুনিয়র আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এইরকম একজন স্বেচ্ছাচারী, এরকম একজন বিকৃত মনা শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা আজকে পরীক্ষা বর্জন করছি। আমরা যে এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম কোনো চালু হবে না, সবকিছু তালামারা থাকবে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলে কেন এই বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় তদন্ত কমিটি করব। আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সেই অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাঁচি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। করোনাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সারা দেশে আমাদের শিক্ষার্থীরা গাছ লাগাবে, পরিবেশের সংরক্ষণ করবে, গাছের পরিচর্যা করবে, যত্ন করতে শিখবে এবং এই যত্নশীলতার এই মানসিকতা চর্চা এটি গড়ে তোলার মধ্য দিয়ে তারা দেশকেও বঙ্গবন্ধু আদর্শে এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশকেও গড়ে তুলতে তারা শিখবে। আমাদের সমস্ত প্রিপারেশন আছে। আমরা আশা করি ইনশাল্লাহ এখন অতিমারীয় যে অবস্থায় আছে পরীক্ষাগুলো সময় মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ, সকলের সহযোগিতা চাই। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে লেবার পার্টি সবচেয়ে বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক কনফারেন্সে লেবার পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের অনুষ্ঠানটি অনেকটাই লেবার পার্টির প্রভাবশালী নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ব্রিটিশ রাজনীতিবিদরা বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা দরকার। We are great friends of Bangladesh and always have been great friends of Bangladesh from the days of independence. And I hope in the coming years again, with my Bondu, we can go to Bangladesh again. জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক মনে করেন বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি আন্তরিক ভূমিকা রাখে লেবার পার্টি। The Labour Party, we want Britain to be open, we want London to be open, and we want to make sure that we welcome people who are struggling in their own countries, and we want to provide a safe haven. আমি সবাইকে বলি যারা বাঙালি, join the Labour Party, and there's 4 of us now, British Bangladeshi MPs. We need more. বাংলাদেশ এবং লেবার পার্টি যে ব্রিটিশ বাংলাদেশি যে বংশোদ্ভূত যে পলিটিশিয়ানরা আছেন তারা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে একটি অসামান্য অবদান রাখছেন। ব্রিটেনের রাজনীতিতে বিশেষ করে লেবার দলে বাংলাদেশি এমপিরা তাদের অবস্থান দিন দিন আরো সুদৃঢ় করছেন বলে মনে করেন
লেবার পার্টির শীর্ষ নেতারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2003 সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ। মালদ্বীপ পৌঁছে করোনা পরীক্ষা করা হবে। জামাল তপুদের নেগেটিভ ফলাফল পেলেই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। 23 সদস্যের চূড়ান্ত দলে ফিফার ছাড়পত্র না পাওয়ায় নেই বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে। সাফ চ্যাম্পিয়নশিপে শুক্রবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজেনের দল। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আমি সব হারিয়েছি, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। সব হারিয়ে দেশকে তিনি পৌঁছে দিয়েছেন বিস্ময়কর উত্থান পর্বে। সংগ্রাম মুখর বর্ণাঢ্য জীবনের 75 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে নানা আয়োজন। বঙ্গবন্ধু কন্যার 75তম জন্মদিনে 75 লাখ করোনা টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। টিকা পেয়ে সন্তোষ সাধারণ মানুষের। 50 বছর পূর্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস। আকাশে বিমানের রঙের খেলা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।